ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হুম হুম, শুনতে পাচ্ছি। কি প্রবলেম সলভ এখন নাকি? চল, আগের লিংক হচ্ছে এক্সপায়ার হয়ে গেছিল এই জন্য। আচ্ছা আচ্ছা। কত টাইমের জন্য নেওয়া এটা? আধা ঘন্টা না 1 ঘন্টা? এটা ভাই আমরা শুরু করি। ওকে, ঠিক আছে, আমার মনে হয় শুরু করাটাই বেটার হবে। জিওগ্রাফি ও এনভায়রনমেন্টাল কমিউনিটি অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ফেসবুক লাইভ সেশনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের কমিউনিটির মূল উদ্দেশ্য বাংলাদেশের সকল এনভায়রনমেন্টাল গ্রাজুয়েটদের একসাথে এক কাতারে নিয়ে আসা। আমাদের আজকের আলোচ্য বিষয় ক্যারিয়ার অপরচুনিটি ইন জিওগ্রাফি অ্যান্ড বাংলাদেশ। আমরা এই সম্পর্কে আমাদের গেস্টের কাছ থেকে অনেক কিছু জানবো। আজকে আপনাদের এই লাইভ সেশনে সাথে আছি আমি সাদিয়া আফরিন অনি এবং আমাদের আজকের অতিথি এফ এম আশরাফুল আলম, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আর্ট ফোর্স প্রিপারেডনেস, ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম, ইউএনডিপি। তারপর ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি যারা আমাদের দেখছে সবাই ভালো আছে। এই লকডাউনের ভিতরে আসলে ভালো থাকাটা একটু কষ্টের। তারপরেও মনে হয় সবাই ভালো আছে, বাসায় আছে। সবাই আশা করতেছি বাসায় আছে, কেউ বাসা থেকে বের হচ্ছে না, কেউ মার্কেট করতে যাচ্ছে না, এই আর কি। সবার জন্য অনেক শুভকামনা। আর শুরু করতে পারি মনে হয়। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তারপরে এই লকডাউনে কিভাবে সময় কাটাচ্ছেন? লকডাউনে তো বাসায় বসে সময় কাটতেছে, লকডাউনে বাসায় বসে সময় কাটতেছে, রান্না বান্না করতেছি। বাসার কাজে সাপোর্ট দিচ্ছি, সাথে আমারও কিছু অফিসিয়াল কাজ আছে। যেমন বাসায় প্রতিদিন মেইল আসে, সেগুলো check করতে হয়, সেগুলো রিপ্লাই দিতে হয়। এভাবেই কেটে যাচ্ছে। ভাইয়া আমরা তো জানি যে আপনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে পড়াশোনা করে এখন ইউএনডিপি তে যুক্ত আছেন। আপনি হ্যাঁ হ্যাঁ। আপনার বিশ্ববিদ্যালয়ের লাইফের অভিজ্ঞতা আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। বিশ্ববিদ্যালয় লাইফের অভিজ্ঞতা বলতে বিশ্ববিদ্যালয়ে তো অনেক এক্সপিরিয়েন্স, মানে অল্প সময়ের ভিতরে এগুলা শেষ করাটা কঠিন হবে। তারপরেও শেয়ার করি। আমি আসলে আহ, পড়াশোনার দিকে বলবো নাকি আমার আদার্স মানে অ্যাক্টিভিটিস এর কথা বলবো? মানে ভাই সব মিলিয়ে বলেন প্রথম থেকে আপনি কি চাকরির জন্য প্রিপারেশন নিয়েছিলেন কিনা বা কি ও ইচ্ছা ছিল আচ্ছা আচ্ছা। আসলে চাকরির জন্য প্রিপারেশন বলতে প্রথমে কিছুই ছিল না। কারণ আমরা তো প্রায় প্রথম দিকের স্টুডেন্ট ছিলাম যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। যে কারণে আমরা কিছুই জানতাম না যে কোথায় আমাদের জব আছে। প্রথম দিকে খুবই কষ্ট হয়েছে। এরপরে একটা ফাইনাল ইয়ারে এসে একটা অ্যাকাউন্ট করছিলাম। তাও কিভাবে সাজাবো কি না সাজাবো কিছুই আসলে বুঝতাম না। এরপর অনার্স কমপ্লিট করার পরে ঢাকাতে চলে আসি, এবং আমার মনে হয় ঢাকাতে বেটার হবে, কারণ আমার যেহেতু আমার সেখানে সিনিয়র বড় ভাই কোনো ভালো পজিশনে নাই, কোনো জবে নাই, বা আমার ওইরকম সিনিয়র নাই, বা টিচাররাও ওইখানে আসলে নতুন আসছে সবাই। সবাই ভাষার ভিতরে ছিল। অনেকেই শুধু বিসিএস বিসিএস করতো, কিন্তু আমার আসলে অ্যাকচুয়ালি প্রথম দিকে বিসিএস এর দিকে আমার পছন্দ ছিল না। ইভেন আমি কখনো বিসিএস পরীক্ষা দেইনি। এই আর কি। আহ, এরপরে তো ঢাকা ইউনিভার্সিটিতে ডিজাস্টার ম্যানেজমেন্টে ভর্তি হইলাম। আর এদিকে মানে চাকরি করতে হবে এরকম চিন্তা মাথার ভিতরে ঢুকলো। প্রথমে চাকরি করতে অনেক কষ্ট হয়েছিল যেহেতু কিছুই জানি না। এখন তো আমার মনে হয় সবাই কিছু জানে আর কি, আসলে কোথায় জব আছে না আছে কিছুটা হলেও জানে, কিন্তু আমাদের সময়টা এই জানাটা ছিল না, যে কোথায় করবো এগুলা ছিল না। যে কারণেই প্রথম জবটা পেতে আমার 6 মাসের মতো লেট হয়েছিল। তা আমি আসলে ক্যাম্পাস লাইফ থেকে এখন বের হয়ে একটু জবের দিকে আসি, যেহেতু আমরা আমাদের ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে কথা বলতেছি। ঠিক আছে? মাঝে মাঝে আর কি হয়তো বা ক্যাম্পাসে ফিরে যাব। তা আমার মনে হয় জব, ক্যারিয়ার প্লাস ক্যাম্পাস সব মিলায় কথা বলাটা বেটার হবে। জি, কথা অবশ্যই। বলতে বলতে সেগুলাও আসবে আর কি। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি একটা প্রথমে জবে ভাইবা দিতে গেছিলাম। আমার
আমার একটা বড় ভাইয়ের মাধ্যম দিয়েই আর কি সিভিটা আমি পাঠাইছিলাম। পরে সেখান থেকে আমাকে নক করে আমি ভাইবা দিতে গেলাম। ভাইবা আমাকে একদিন জয়েন করার জন্য বললো। আমি জয়েন করতে সকালে, এবং কিছু কোয়েশ্চেনারিও ডেভেলপ করতে হয়েছিল। বলছিল যে কক্সবাজারের দিকে একটা ফিল্ড সার্ভেতে যাওয়া লাগবে, কিছু কোয়েশ্চেনারি। আমি খুব কষ্ট করে 2-3 পেজের একটা কোয়েশ্চেনারি বানাই নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে কোম্পানি যে কোম্পানি ঠিক না, অর্গানাইজেশন আর কি, অর্গানাইজেশনের যে এমডি ছিলেন উনি আমাকে বলতেছে এখন তো আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সের কাউকে লাগবে না, আমাদের সোশ্যাল সায়েন্সের কাউকে লাগবে। আপনি কিছুদিন ওয়েট, এরপর যদি লাগে আমরা আপনাকে জানাবো, ঠিক আছে? আসলে মানে লাইফে ফার্স্টে খুবই একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। আর তারপর আর কি ওই অর্গানাইজেশনে আমাকে এরপরে আরো মনে হয় 3-4 মাস পরে পোস্ট একটা ওপেন হয়েছিল, আমাকে তখন নক করছিল। আমি তারপর থেকে জয়েন করছিলাম, ওই কোম্পানিতেই জয়েন করছিলাম। এই আর কি। ভাইয়া প্রথম থেকে কি ইচ্ছা ছিল ইউএনডিপি তে যুক্ত হবেন বা কোনো আহ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে কাজ এটা তো করবেন? এটা তো সবারই একটা ইচ্ছা থাকে যে ইউএন এর একটা অর্গানাইজেশনে কাজ করাটা আমার জন্য আসলেই স্বপ্নের মতো ছিল। তবে আমার যেটা লক্ষ্য ছিল যে আমি একটা সময় পারবো, মানে এই জিনিসটার ভিতরে ছিল যে আমি আজ হোক কাল হোক আমার ওই পজিশনটাতে যেতে হবে। যেমন আমার প্রোফাইল দেখলে আমি মানে খুবই শর্ট টাইমের ভিতরে অনেকগুলা জব চেঞ্জ করছি, প্রায় 7-8টা জব চেঞ্জ করছি। শুধুমাত্র আমার ওই যে একটা ভালো স্টেজে যাওয়ার জন্য, মানে চিন্তা ভাবনাটা সবসময় আমার এরকমই ছিল যে কিভাবে কি করলে ভালো এই যে জায়গাটাতে যেতে পারবো। এবং এই ইউএন এর অর্গানাইজেশনে জব করাটা আসলে একটা স্বপ্নের মতো ছিল আমার কাছে, যেটা আল্লাহ তাআলা পূরণ করছে। হয়তো একটু চেষ্টা ছিল আর আল্লাহ তাআলার সহযোগিতা ছিল যে জন্য পারছিলাম। আর আর কি, এই আর কি। আচ্ছা ভাইয়া, একজন স্টুডেন্টকে গ্রাজুয়েশন থাকা অবস্থায় কোন সেমিস্টার থেকে বা কোন ইয়ার থেকে চাকরি অথবা স্কলারশিপ এগুলো নিয়ে চিন্তা করা উচিত? কারণ দেখা যায় যে আর ইউনিভার্সিটিতে সবাই নিজের মতো এনজয় করা শুরু করে, কিন্তু কোন স্টেজে যে এটা নিয়ে শুরু করা উচিত চিন্তা ভাবনা? এইটা হচ্ছে চাকরি বেসিসে, এবং মানে যার যার অ্যাম্বিশন অনুযায়ী দেখা যাচ্ছে যারা খুব দ্রুত একটা বিসিএস এ ঢুকতে চায় বা খুব তাড়াতাড়ি একটা সরকারি জবের স্বপ্ন থাকে, তাদেরকে অবভিয়াসলি আমার মনে হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হেলাফেলা করলেও থার্ড ইয়ার থেকে স্টার্ট করা উচিত পড়াশোনাটা। কিছু বই খাতা কিনে দেখা শুরু করা উচিত, আস্তে আস্তে এটা শুরু করা উচিত। আমি নিজেও কিনছিলাম কিন্তু কখনো পড়ি নাই, পড়া হয় নাই। অনেক বই বই হয়েছিল বিসিএস এর বই, এটা সেটা ম্যাথ, অনেক কিছুই ছিল, কিন্তু আসলে ওইভাবে পড়া হয় নাই কখনো। আচ্ছা তারপর তো ওই যে ভাইয়া, যদি ইয়া এনভায়রনমেন্টাল গ্রাজুয়েট না হতেন তাহলে অন্য কি হওয়ার ইচ্ছা ছিল? এনভায়রনমেন্টাল সায়েন্সের গ্রাজুয়েশন, আসলে ছোটবেলা থেকে বাপ মার যে আশা থাকে হয় ইঞ্জিনিয়ার হবে পোলা, না হলে ডাক্তার হবে, ঠিক আছে? আমার ক্ষেত্রে ওই ব্যতিক্রম ছিল না। আমার ক্ষেত্রে হয়তো বাবা মা আশা করতেন যে ছেলে ডাক্তার হবে, কিন্তু এটা তো আর হইতে পারেনি। এরপর তো এনভায়রনমেন্টাল তো তো অ্যাট্রাকশন স্বাভাবিকভাবে আমাদের কারোরই ছিল না আমার মনে হয়। বাস্তবতা যেটা, যে কেউ যদি বলে আমার অ্যাম্বিশন ছিল আমি এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়বো, এটা আসলে কখনো ঠিক হবে না। আচ্ছা আমার ক্ষেত্রে একই। আমার ইয়াতে আমি আসলে ডাক্তার হওয়ার একটা ইচ্ছা ছিল, মানে বাপ মার ইচ্ছাটা ছিল আর কি। তা আমারও ওইভাবে আমাকে অ্যাট্রাকটিভ মনে হতো না আমার কাছে ডাক্তারি পেশাটা। আমার কাছে আরেকটা জিনিস হচ্ছে ইউএন এর অর্গানাইজেশন গুলোতে যেটা হয় আর কি, ভলেন্টারি এক্সপিরিয়েন্সটা অনেক বেশি গুরুত্ব দেয় এখানে। আর এটা আমি সবসময় ইন্টারেস্ট পেতাম আর কি ক্যাম্পাস লাইফে, যে শুরু থেকে এই যে তোমরা আমাকে হয়তো অনেকেই দেখো নাই, বাট এই যে সবার সাথে একটা কমিউনিকেশনটা আছে আমার, কিন্তু অনেক জুনিয়র লেভেল। এটা হচ্ছে আমার সবসময় ভালো লাগতো যে মানে মানুষের সাথে কমিউনিকেশনটা রাখার। আমি মনে হতো যে এটাই মনে হয় আমার কাছে অনেক বড় পাওয়া। আমার অনেক অনেক মানুষ আমাকে চিনবে, আমি চিনবো অনেককে। আমাকে চেনার থেকে আমি যাতে অনেক মানুষকে চিনতে পারি, এটাই হচ্ছে আমার কাছে অনেক বেশি পাওয়া মনে হইতো। তাই সেদিকটাতে আমি ওই যে কিছু সায়েন্স ক্লাব করছি, তারপর কিছু ব্লাড ডোনেশন ক্লাব, তারপরে আদার্স বেশ কিছু অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত ছিলাম। আমার মনে হয় এই অ্যাক্টিভিটিস গুলো আমাকে পরবর্তী লাইফে অনেক সাপোর্ট দিছে, এবং এভরি স্টেপে আমার যে জব লাইফের প্রতিটা স্টেপেই আমাকে সাপোর্ট দিছে এই জিনিসগুলা।
আচ্ছা ভাইয়া, ইউএনডিপি বা ইউএন এর যে অর্গানাইজেশন গুলো আছে, এখানে কি ফ্রেশারদের যুক্ত হওয়ার কোনো সুযোগ আছে, নাকি চাকরির ক্ষেত্রে তো দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এক্সপিরিয়েন্স প্রিফার করে? চাকরির ক্ষেত্রে চাকরি ফ্রেশারদের জন্য চাকরি পাওয়াটা একটু ডিফিকাল্ট আছে। ইউএন এর অর্গানাইজেশন না, শুধু যে কোনো অর্গানাইজেশনে ডিফিকাল্ট। কারণ হচ্ছে ফ্রেশারদের সবসময় এমডিরা সবসময় চায় 2-3 ইয়ার এক্সপিরিয়েন্স এরকম কাউকে পেতে, যেটা মানে ফার্স্টের দিকে যেটা হয় আর কি, চাকরি পাওয়াটা limited হতে পারে, এবং দেখা যাচ্ছে যে স্যালারি দিতে যাচ্ছে সেই স্যালারিটা মনোভূত হয় না। আমার অনেকেই আছে, আমার অনেকেই যখন যে ভাই মাত্র 10,000 টাকা 15,000 টাকা স্যালারি দিবে, আমি স্যালারিতে চাকরি কিভাবে করবো, আমার এতে পোষাবে না, আমি চাকরি করবো না। তা আসলে এমনটা না। চাকরি শুরুতে যে বেতনটা পেতাম, আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে আমার বাবা আমাকে একদিন বলতেছে যে অমুক বাড়ির ওই ছেলেটা ও ভাটায় কাজ করে প্রতি মাসে 6 মাস পরে 60,000 টাকা নিয়ে আসে বাসায়, আর আমি চাকরি করে এই সাপোর্টটা বাসায় দিতে পারি না। ঠিক আছে, তা এটা তো অনেকটা হতাশার কথা না, যে যে ছেলেটা কোনো কোনো পড়াশোনা করে নাই, সেই ছেলেটা আমার থেকে আমার ফ্যামিলি মানে তার ফ্যামিলিকে বেশি সাপোর্ট দিতে পারতেছে, তো আমি কিন্তু তাকে সেই সাপোর্টটা দিতে পারতেছি না। তো এই যে কথাগুলা এটা কখনো কানে নেওয়া যাবে না। আমি ফ্রেশারদের উদ্দেশ্যে বিশেষ করে আমি আজকে চিন্তা করছিলাম যে আমি বেশি কথা বলবো ফ্রেশারদের জন্য, যাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে এরা জব পাবে, এদের জন্য না। কারণ ফ্রেশাররা জব পেতে অনেক কষ্ট হয়। তা এটা কিছুই না যে ফার্স্ট জবটা আমাকে সেই কত টাকা দিতে চাইলো এটা কোনো ফ্যাক্টর না। আমার ফার্স্ট জবে ঢুকতে হবে, ঢুকে আমাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। এরপরে আমার তো ফ্রেন্ড আছে যারা মোটামুটি ওই যে 10-12 হাজার টাকা দিয়ে ঢুকছিল, এখন আল্লাহর রহমতে 70-80, আরো অনেকেরই আরো অনেক বেশি বেতনের চাকরি করতেছে। সো স্যালারি ম্যাটার এট ফার্স্ট। আর হচ্ছে যেটা আর কি তুমি বলতেছিলা যে ইউএনপি বা ইউএন এর অর্গানাইজেশন বা আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন শুরুটা আসলে একটু ডিফিকাল্ট। অন্য জায়গা থেকে একটু যদি এক্সপিরিয়েন্স নিয়ে আসা যায় তাহলে আমার মনে হয় সহজ। ভাইয়া, তাহলে সেক্ষেত্রে যেহেতু ফ্রেশার হিসেবে ঢোকাটা একটু ডিফিকাল্ট, ইন্টার্নশিপের কোনো সুযোগ আছে কিনা এই হ্যাঁ, অর্গানাইজেশন গুলোতে? ইন্টার্নশিপের সুযোগ আছে, অবশ্যই ইন্টার্নশিপের সুযোগ আছে, প্লাস ভলান্টিয়ার হিসেবে কাজ করার সুযোগ আছে। আচ্ছা। আর ভাইয়া, একজন নতুন ফ্রেশ স্টুডেন্ট হিসেবে যখন ইউনিভার্সিটিতে ঢুকবে জিওগ্রাফি কিংবা এনভায়রনমেন্টাল সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলোতে, তখন সে হুম তার হুম। গতিবিধি কিভাবে শুরু করবে? মানে তখন তো সে কিছুই বুঝে উঠতে পারে না চাকরি হিসেবে বা কোনো কিছুই না। একদম দেখা যায় যে অন্য আরেকটা স্টেজে যেতে চেয়েছিল, কিন্তু আনফরচুনেটলি এই সব ডিপার্টমেন্ট গুলোতে চলে আসছে, ইচ্ছা ছিল না আমাদের আচ্ছা, চলে আসছে। আরে তখন ফ্রাস্ট্রেটেড আসলে। কিভাবে? আসলে আমি সবার জন্য যেটা বলবো, মানে ফ্রাস্ট্রেশনের কোনো কিছুই নাই। যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার যে পজিশনে যেতে পারে, যত দূর যেতে পারে, বা যেহেতু আমরা মানে সমাজের যে বাস্তবতা, আমরা কিন্তু দিন শেষে স্যালারিটাই মেইন গুরুত্ব দিই মনে হয়, তাই না? সো সেই ক্ষেত্রে এই এনভায়রনমেন্টাল সায়েন্স থেকেও ওই দুনিয়ার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো যাবে, কোনো সমস্যা না। আচ্ছা। এটার জন্য শুধুমাত্র একটু ডেডিকেটেডলি চেষ্টা করতে হবে। আমি যদি ডেডিকেটেড হই, এবং যদি আমার অ্যাম্বিশন ঠিক থাকে, তাহলে আমার মনে হয় আমি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাইতে পারবো। ভাই, এখন তো লকডাউন চলতেছে, সবাই ম্যাক্সিমাম বাসায়, সবার হাতে অফুরন্ত সময়। একজন হুম হুম। এনভায়রনমেন্টাল সায়েন্স কিংবা জিওগ্রাফির স্টুডেন্ট হিসেবে এই সময়টা কিভাবে কাজে লাগাতে পারে একটা স্টুডেন্ট বা ফ্রেশ গ্রাজুয়েট? আমার কথা বলি, বিশেষ করে জিওগ্রাফিদের জন্য একটা বড় সুযোগ আছে জিআইএস রিলেটেড কাজ করা, আমার মনে হয়। এবং এই যে ইউএনডিপি, ইউএনএইচসিআর এবং ইএফএও এবং ইউএন এর যত অর্গানাইজেশন আছে, প্লাস অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, এডিপিসি আছে, এখানে অনেক বড় একটা পার্ট আছে জিআইএস এর। আমরা যদি একটু জিআইএস শিখতে পারি, দেখা যাচ্ছে তুমি একটা জবে ইয়া ভাইবা দিতে গেছো, তোমাকে কিন্তু তারা জানে তুমি ফ্রেশার এবং তোমার দৌড় কতটুকু এটাও কিন্তু তারা জানে। শিখে যেতে পারো, বাকিটা ওরা তোমাকে শেখাই নেবে। আমার মনে হয় জিআইএস রিলেটেড কাজগুলো যদি জানা যায়, ইভেন আমি এখনো কিন্তু শিখতেছি। আমার এক দাদা আছে, এই এসমেক নামে একটা অর্গানাইজেশনে জব করে। আমি উনাকে এই যে জুম মিটিং এ, জুমে আর কি
রেগুলার ডিস্টার্ব করি একটু। আমি নিজেই জিআইএস শিখতেছি, যদি একটু ভালো করে শেখা যায়। আমার সবার জন্য ইয়া থাকবে যে যাতে জিআইএস প্লাস ইআইএ এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে এটা শেখা এটা শেখা মানে এই না যে আমাকে থ্রুলি মুখস্থ করতে হবে বা এখনই আমাকে পুরা ইআই জেনে নিতে হবে। জাস্ট স্টেপ গুলো জানাই, কোন স্টেপে আমার কি কাজ আছে সেই কাজ আমাকে সেগুলো জানতে হবে। এরপরে আরো কিছু আছে, যেমন এনভায়রনমেন্টাল অ্যাক্ট আছে, একটা এনভায়রনমেন্টাল ল আছে 1995 এবং 1997, বাংলাদেশ এনভায়রনমেন্টাল অ্যাক্ট এবং বাংলাদেশ এনভায়রনমেন্টাল রুলস। এই দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই একজন এনভায়রনমেন্টাল গ্রাজুয়েটের আমার মনে হয় এটা জানতেই হবে যদি ইআই রিলেটেড কাজ করতে চায়। আর চাকরির বাজার আমি একটু অ্যাড করি আর কি, চাকরির বাজার নিয়ে, যে জি। সাধারণত যারা মানে আমাদের মতো নতুন ইউনিভার্সিটি থেকে উঠে আসছে, এদের ম্যাক্সিমাম আমরা সবাই মনে হয় হতাশ ছিলাম, এবং তোমার পাশের ফ্রেন্ডটা তোমাকে আরো বেশি হতাশ করবে। দেখা যাচ্ছে তোমাকে বলতেছে যে এই এই সাবজেক্টে পড়ে কি হবে, কিচ্ছু হবে না। আমার ক্ষেত্রে একই ঘটনা ঘটছে, আমাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। অনেকেই বলছে যে এই সাবজেক্টে পড়ে মনে হয় না কিছু হবে। আসলে এই সাবজেক্টে পড়ে অনেক কিছুই করা সম্ভব। ইভেন বলবো যে ইন্ডাস্ট্রিতে যদি যাই আমি, মানে কোন সেক্টরটা নাই যে সেক্টরে আমাদের জবটা নাই। ইন্ডাস্ট্রিতে এনভায়রনমেন্ট অবশ্যই লাগবে, একজন এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট অবশ্যই লাগবে। আমি যদি একটা গার্মেন্টসে যাই, গার্মেন্টসে লাগছে। আমি যদি একটা পাওয়ার প্ল্যান্টে যাই, পাওয়ার প্ল্যান্টে এনভায়রনমেন্টাল ইএইচএস এনভায়রনমেন্টাল হেলথ সেফটি অফিসার আমি নিজেও করছি আর কি। আমি একটা পাওয়ার প্ল্যান্টে এর আগে। এরপরে যে কনস্ট্রাকশন ফার্ম গুলো আছে, যেসব কোন ব্রিজ কনস্ট্রাকশন, আমি পদ্মা ব্রিজ কনস্ট্রাকশন এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট হিসেবে ছিলাম। এরপরে যে আদার্স মানে যত টাইপের ইন্ডাস্ট্রি আছে, যত টাইপের গার্মেন্টস আছে, যত টাইপের কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি আছে, প্রতিটি জায়গাতে এনভায়রনমেন্টাল সেক্টর আছে। সো আপসেট নাই। ইভেন ওইখান থেকে ওই যে অনেক বড় পজিশনে যাওয়া যায়, এবং ভালো ভালো পজিশনে সিনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট। এরপর যদি আমি কনসালটেন্সিতে আসি, কনসালটেন্সিতেও অনেক বড় সুযোগ আছে। আর যারা একটু বেশি ঘোরাফেরা পছন্দ করে, আমার মনে হয় কনসালটেন্সি দিয়ে শুরু করা উচিত। আমি করছিলাম, মোটামুটি সারা দেশ ঘোরা যাবে, যেখানে যত ইন্ডাস্ট্রি আছে যাই হচ্ছে না কেন সেখানে ঘুরে একটু এনভায়রনমেন্টাল মনিটরিং, একটু এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করা যাবে। অনেক সুযোগ আছে, অনেক সুযোগ। আমার মনে হয় না এই এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়ে কারো হতাশ হওয়ার কোনো কিছু আছে। আচ্ছা ভাইয়া, চাকরির ক্ষেত্রে হায়ার স্টাডিজ কিংবা মাস্টার্স এটার গুরুত্ব কতটুকু? বা গ্রাজুয়েটের পরেই কি বিএসসি কমপ্লিট করেই চাকরিতে ঢোকা উচিত, নাকি আগে মাস্টার্স শেষ করে তারপরে চাকরিতে ঢোকা উচিত? আহ, আসলে বাংলাদেশে তো ম্যাক্সিমাম সার্কুলারে থাকে মাস্টার্স চাই আর কি। কিন্তু যদি গ্রাজুয়েশনের পরে কোনো জবে ঢোকা যায়, সেটা আমার মনে হয় বেটার হয়। এরপর কোনো একটা সময় মাস্টার্স করে নেওয়া যায়। যদি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে জব করতে চায় কেউ, তাহলে আমার মনে হয় গ্রাজুয়েশনের পরে যদি পসিবল হয় তাহলে ঢুকে যাওয়া। আর যদি দেখা যাচ্ছে জব পেতে দেরি হচ্ছে, তাহলে সাথে সাথে আমার মাস্টার্সটা কন্টিনিউ করলাম। এরপরে যদি আমার জবটা হয়ে যায়, তখনও তখনও কন্টিনিউ করা যাবে। আমার মনে হয় চাকরি খুব বেশি ইয়া হয় না, বিশেষ করে যারা জব জব করতে চায়। যদি কারো হায়ার স্টাডির ইচ্ছা থাকে, তাহলে আমার মনে হয় জবে যাওয়াটা আগে মাস্টার্সটা কমপ্লিট করা উচিত। আচ্ছা ভাইয়া, একজন কমেন্ট করছে যে আপনি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কোন কোন সংগঠনের সাথে যুক্ত ছিলেন, সেটা আচ্ছা যদি আচ্ছা। একটু বলেন। আহ, আমরা তো একেবারে শুরু থেকে স্টুডেন্ট ছিলাম। আমাদের তো যা কিছু হয়েছে আমাদের হাতে ধরেই করতে হয়েছে। আমি আসলে আমি আমার একটা ফ্রেন্ড, আমরা ক্লাবটা স্টার্ট করছি আমরাই, এবং পুরা ইউনিভার্সিটি অনেককেই সেখানে এঙ্গেজ করছিলাম। বেশ কিছু প্রোগ্রামও করছিলাম সায়েন্স ক্লাব থেকে। এরপরে হচ্ছে এই যে বাঁধন আছে, ব্লাড ডোনেশন ক্লাব, বাঁধনের সাথে ওইটা অবশ্য অল্প করে যুক্ত ছিলাম। আরেকটা ক্লাব ছিল অভিযাত্রী নামে, ওইটার সাথে যুক্ত। কে এম রাজু নামে ও মনে হয় ইয়া করছে আর কি, কমেন্টস করছে। আর জি। আদার্স যেসব ক্যাম্পাসে যত অ্যাক্টিভিটিস হতো, সব অ্যাক্টিভিটিস এর সাথে একটু থাকার চেষ্টা করতাম আর কি।
আর ছিলাম হচ্ছে বাবা বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কো কনভেনর ছিলাম ক্যাম্পাসের। আচ্ছা এই আর কি। ভাইয়া, আরেকজন কমেন্ট করছে ইউএন বেসিস জব সেক্টর গুলোর জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগে? কি কি রিকোয়ারমেন্ট? সিজিপিএ কেমন লাগে? আর সিভিতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কাজে আসে কিনা? মেইন ফোকাসে একজন অবশ্যই অবশ্যই আমি আমি সবাইকে বলবো বাংলাদেশে মানে ইউএনএ জব করতে গেলে অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দরকার আছে এবং প্রচুর পরিমাণে দরকার আছে। যে যত বেশি অনেকেই আমি যখন আমরা অ্যাক্টিভিটিস করতাম যখন আমাকে যে বাপার কো কনভেনার করলো আর কি, তখন আমাকে আমার এক ফ্রেন্ড এরকম বললো ধুর এইসব করে কি হবে এইসব করে কি হবে, কিন্তু আসলে এসব করে অনেক কিছু হয়। ইভেন তোমার কোনো অ্যাক্টিভিটিসই কিন্তু জব লাইফে গেলে তখন প্রতিটা স্টেপে তোমার ওই যে আগে যে কাজগুলো করে আসছো প্রতিটা কাজেই আমার মনে হয় কোনো না কোনো ভাবে কাজে লাগবেই। আচ্ছা, আর মেইন সিজিপিএ রিকোয়ারমেন্ট? সিজিপিএ নট ফ্যাক্টর, কোনো ফ্যাক্টর না। সিজিপিএ কোনো ফ্যাক্টর না, ঠিক আছে? সিজিপিএ নিয়ে আমাদের টিচারদের একটা অভ্যাস আছে, সবাইকে অনেক হতাশ করে, ঠিক আছে? কিন্তু টিচাররা যেটা বলে যে সবাই চায় যে একটা ভালো ইয়া করুক আর কি, ভালো একটা সিজিপিএ হোক, সবাই অনেক হায়ার স্টাডি করুক। হায়ার স্টাডির জন্য অবশ্যই সিজিপিএ দরকার আছে, কিন্তু যদি কেউ আবার জিআরই করে সেক্ষেত্রে জিআরইতে একটা ভালো স্কোর তুলতে পারলে আবার সিজিপিএ কম থাকলে অনেক সময় কোনো সমস্যা হয় না। আর ইউএনএ হ্যাঁ, জবের ক্ষেত্রে যেটা ফোকাস করা দরকার আছে সেটা হচ্ছে আমার যে জবের ক্ষেত্রে ফার্স্টে কি আমার সিভিটা সিভি সুন্দর হতে হবে। এটা আমার জবের যে সার্কুলারটা থাকবে সেটা দেখে দেখে আমাকে সুন্দর করে সিভিটা বানাইতে হবে এবং সেখানে যে যে রেসপন্সিবিলিটি গুলো চাইছে সেইগুলো আমাকে অবশ্যই ফুলফিল করতে হবে সিভির ভিতরে। এবং আমি কেন আগ্রহী এই জবটার জন্য, আমাকে আমি কেন পারফেক্ট, মানে যে সিভিটা দেখবে সে যাতে তার এমন আইডিয়া হয় যে যদি একজনকে নিতে হয় তাহলে একেই নিতে হবে, যদি একজন হ্যাঁ, পারফেক্ট হয় তাহলে তাহলে এই পারফেক্ট। সেক্ষেত্রে যে আমাকে অনেক বেশি হাইলাইট করতে হবে এরকম না, যে আমি অনেক বেশি পারি এরকমও না, কিন্তু জাস্ট রেসপন্সিবিলিটির সাথে সিমিলার রেখে আমাকে সিভিটা তৈরি করতে হবে। আর ইউএন এর সাধারণত সিভি দেওয়া লাগে না, ইউএন এর অর্গানাইজেশন গুলাতে এখানে একটা দীর্ঘ প্রসেস আছে, এখানে ধৈর্যের একটা ব্যাপার আছে। দেখা যাচ্ছে 2 দিন 3 দিনও লেগে যায়, মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, কারণ আমি ওই যে ওই সময় পাওয়ার প্ল্যান্টে জব করছি, আমার সারাদিন ডিউটি করতে হতো। তার ডিউটি করে আমাকে আসতে হতো সন্ধ্যার পরে, তা প্রতিদিন সন্ধ্যার পরে একটু টাইম পেতাম, ওই টাইমটা দিতাম আর কি অ্যাপ্লিকেশনের জন্য। তা অলমোস্ট 2-3 দিন লেগে গেছিল। তা ও বেশি না মনে হয়, প্রতিদিন রাত্রে 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম দিতাম। মানে আমি যেটা বললাম যে রেসপন্সিবিলিটি যেটা চাইছে আমাকে সেইভাবেই আমাকে তাদেরকে দেখাইতে হবে যে আমি আসলে এই জবটার জন্য পারফেক্ট। হ্যাঁ, সিভির ক্ষেত্রে কি এরকম কোনো নির্দিষ্ট আছে যে কয় পেজ হইতে হবে, বা সিভির ফ্রেশারদের সিভি সাথে তো কভার বেশি লেটার? হইতে পারে না, যে আমাদের অনেক টিচার এরকম মানে আছেন যারা 10 পেজ 12 পেজ লিখলে বেশি নাম্বার দেন, 2-3 পেজ লিখলে কম নাম্বার দেন। সিভির ক্ষেত্রে কিন্তু আসলে এরকম না। আই কেসটা আসল যে আমি সিভিতে কিছু যদি বুলেট পয়েন্ট অ্যাড করতে পারি, কিছু জিস্ট জিনিস অ্যাড করতে পারি যে যে আমি এই জিনিসগুলো জানি এই জিনিসগুলো পারি, সেক্ষেত্রে সেটা আমার জন্য অনেক বেশি সুবিধা হয় আর কি, সুবিধা হবে জব পাওয়ার জন্য। আমি আসলে যেটা করতাম যে যে কোনো ভাইবা দিতে যাওয়ার আগে, ভাইবা দিতে মানে অ্যাপ্লাই করার পরে আমার যখন ভাইভাতে ডাকতো তখন আমি ওই রিলেটেড পড়াশোনা একটু শুরু করতাম, রেসপন্সিবিলিটি গুলা সেখানে আছে, মানে কি কি চাইছে এবং আমার দায়িত্ব কি 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 হবে মানে জবটা পাওয়ার পরে, ওই জিনিসগুলো নিয়ে একটু আমি ডিটেলস চেষ্টা করতাম পড়াশোনা করার। আর যখন দেখছি আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলা লেগে গেছে কাজে, সো ভাইয়া, এটাই একটু। হ্যাঁ, ভাইবার ক্ষেত্রে কি আমাদের ক্লাসের পড়াশোনা কাজে লাগে, নাকি চাকরি রিলেটেড যে জবের জন্য আমি ভাইবা দিতে গেছি তার বেসিসেই প্রশ্ন তার করা হয়? বেসিসে ক্লাসের পড়াশোনা খুব বেশি কাজে লাগবে না, রেসপন্সিবিলিটি অনুযায়ী এইগুলো লাগবে আর কি। আর ফ্রেশরা যখন যায় তখন কিছু হয়তো বা খুব ইন জেনারেল কিছু কোশ্চেন থাকে, যেমন ইআইএ কি জিনিস, ইআইএ কি হয়, ইআইএ স্ট্রাকচার কি কি আছে, যে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ কি কি আছে। এরপর যদি কেউ
জন্য যায় তাকে একটা বেস ম্যাপ করে দিতে বলে, বেস ম্যাপটা কেমন হবে, এখানে কি হবে কি হবে এই জিনিসগুলো মানে ম্যাপের ভিতরে শো করতে হয়। একটা ল্যান্ড ইউজ ম্যাপ হয়তো করতে বলে যে এটা করে দেখ। তো এই ধরনের কিছু, মানে জিনিস আছে যেটা আমার মনে হয় যদি কেউ একটু চেষ্টা করে খুব বেশি ইম্পসিবল না। তো আমাদের ক্ষেত্রে যে কি আমি নিজেও হয়েছে এরকম যে আমি দেখা যাচ্ছে অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাই করছি এটা আমি ভুলে গেছি, ঠিক আছে। আমাকে ফোন দিচ্ছে যে যে আপনি অ্যাপ্লাই করছিলেন, আহ, দেখা যাচ্ছে আমি আমার নেট ঘেটে এটা দেখতে হয়েছে যে আসলে কোথায় আমি অ্যাপ্লাই করছিলাম। এটা মনে রাখা কষ্ট, কারণ ডিগ্রি জবসে অনেকে আমরা অ্যাপ্লাই করতে করতে অনেক কষ্ট হয়ে যায় যে কতবার অ্যাপ্লাই করে পাওয়া যায়। অনেকে আমাকে বলছে ভাইয়া আমি 50টা 100টা অ্যাপ্লাই করছি, অথচ কেউ ডাকে নাই, কোথাও থেকে ডাক পায় নাই। আসলে এইভাবে হতাশ হইলে কাজ হবে না। আমার মনে হয় এটা একটু টাইম নিয়ে যদি বিডি জবস থেকেও আমরা যখন অ্যাপ্লাই করব তখন এক একটা জবে কিন্তু রেসপন্সিবিলিটি চায়। যেমন ইন্ডাস্ট্রি গুলাতে অনেক জায়গায় আছে এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট হিসেবে চাই, আবার কোথাও কোথাও আছে হেলথ সেফটি এনভায়রনমেন্ট, মানে তিনটা জিনিস হেলথ সেফটি এনভায়রনমেন্ট তিনটাই চাই। সো একটু মানে সিভিল স্ট্রাকচারটা একটু আলাদা হতে হবে, সেখানে একটু হেলথ সেফটির জিনিসগুলা ঢুকাইতে হবে, এনভায়রনমেন্টের পাশাপাশি জিনিসগুলা ঢুকাইতে হবে। তাইলে আমার মনে হয় ওই যে অত 100টাও অ্যাপ্লাই করা লাগবে না, আমার মনে হয় 20-25টা অ্যাপ্লাই করলেই ডাক আসবে। আচ্ছা ভাই, আরেকটা জিনিস যেটা জানতে চাই সেটা হলো, আমরা দেখি অনেক সময় যে চাকরির ক্ষেত্রে অনেক ট্রেনিং আছে আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড, কিংবা ইআইএ ট্রেনিং বা হিগ ইন্ডেক্স ট্রেনিং। তো এই জিনিসগুলো কতটা ইম্পর্টেন্ট চাকরির ক্ষেত্রে? একজন ফ্রেশারের ক্ষেত্রে আসলে এইগুলা কিন্তু খুব কঠিন, কারণ আহ, তুমি যদি একটা ওই যে আইএসও 14001 আমি করছিলাম, এটা লিড অডিটর কোর্স, 5 দিনের কোর্স, 5 দিনে প্রায় 35,000 টাকার মতো খরচ হয়। তাই একজন ফ্রেশারের কি পক্ষে এটা পসিবল? আমার মনে হয় না। আহ, ছোট ছোট যদি কিছু ট্রেন্ডিং করা যায়, যেমন ইউনিভার্সিটি ওয়াইজ কিছু ট্রেন্ডিং হয় আমার মনে হয়, সাথে সাথে কিছু অনলাইন বেস যদি যে ট্রেন্ডিং গুলো আছে আছে এখন যদি কেউ ডিজাস্টার রিলেটেড কাজ করতে চায়, ডিজাস্টার রেডি নামে একটা জায়গা আছে, ফিউচার লার্ন নামে একটা ইয়া আছে, প্ল্যাটফর্ম আছে, এইসব জায়গাতে অনেক ফ্রি কোর্স আছে, অনেক ধরনের ফ্রি কোর্স আছে। আমার মনে হয় সে কিছু করা দরকার, কারণ আমি কাউকে বলবো না 35,000 টাকা দিয়ে ওই কোর্সটা করার জন্য। একজন ফ্রেশার এমনি ফ্রেশারদের চলতেই কষ্ট হয়, তারপর যদি কেউ আবার এই 35,000 টাকা কোর্স করতে হয় তাহলে দেখা যাচ্ছে জমি জায়গা বিক্রি করে কোর্স করার চেষ্টা করবে। আমি কাউকে এটা এই ধরনের কোর্স আছে, এবং হিগ ইন্ডেক্স আমাদের ফিউচার আসলে কেউ জানে না যে কি হবে, তাই না? একজন ফ্রেশ অবস্থায় হিগ ইন্ডেক্সটা দরকার হয় যারা ইন্ডাস্ট্রি বেস কাজ করে, গার্মেন্টস বেস চাকরি করে, এদের জন্য হিগ ইন্ডেক্স দরকার হয়। আবার কেউ যদি পার্মানেন্টে চাকরি করে তাহলে কখনো জিজ্ঞাসা করবে না কেউ যে হিগ ইন্ডেক্স তুমি করছো কিনা। সেখানে আইএসও 14,000 টন যেটা আছে, তারপরে যে হেলথ সেফটি আছে আইএসও 45,000 এখন, আইএসও 9,000 টন কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এই জিনিসগুলো দরকার হয়। এই জিনিসগুলো সাধারণত যেটা করে, কাউকে সিলেক্ট করার পরে কোম্পানি বা অর্গানাইজেশন, ম্যাক্সিমাম অর্গানাইজেশন বা কোম্পানি তাদের নিজস্ব খরচে তার এমপ্লয়ীদের এইগুলা করায় না, কারণ এটা খুবই বার্ডেন, স্টুডেন্ট বা একজন ফ্রেশারের ক্ষেত্রে অনেক বেশি বার্ডেন হয়ে যায় এই টাকাটা। এই আর কি। আর যে ইউনিভার্সিটিতে আমার মনে হয় ছোট ছোট কিছু কোর্স হয়, এইগুলা যেমন আমরা থাকা অবস্থায় আমাদের একটা যে জিআইএস এর 1 সপ্তাহ একটা কোর্স হয়েছিল, ওই কোর্সটা। তারপরে কিছু ওই যে ফান্ডামেন্টাল কিছু ট্রেনিংও হয়, যেটা আমি মাঝে মাঝে দেখি আর কি, ওই যে ইআই এর উপরেও কোর্স টোর্স হয়। এই জিনিসগুলো করা ছাড়া আমি কাউকে বলবো না টাকা খরচ করে কোর্স করার জন্য, খুব বেশি টাকা খরচ করে আর কি। অল্প টাকা হইলে একটা থাকে। আচ্ছা ভাইয়া, যে এই অনলাইন কোর্স গুলোর কথা বললেন, ফ্রি কোর্স, ডিজাস্টার রেডি বা ফিউচার লার্নের যে কোর্স গুলা, এই হুম। কোর্সের সার্টিফিকেট কি কোনো কাজে আসে কিনা? হ্যাঁ, কাজে বা আসবে, সার্টিফিকেট অবশ্যই কাজে আসবে। ফ্রি কোর্স দিচ্ছে তবে এখন। তবে সার্টিফিকেটের চেয়ে আমার যেটা মনে হয়, যেটা সবার নজর দেওয়া উচিত, আমার কিছু জানা, আমার কিছু জানতে হবে, এই চেষ্টাটা করা। সার্টিফিকেট ফিউচার লার্ন বা ওই যে ডিজাস্টার রেডি থেকে যে সার্টিফিকেট দেয় ওটা আমি নিজে অনলাইনে বসে বানিয়ে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমার মনে হয় আহ এর থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমি যাতে কিছু শিখতে পারি।
হ্যাঁ, আমাদের একটা কমেন্ট আসছে যে সংস্থার চাকরিতে রেজাল্ট নিয়ে একটু বলবেন কি, বিশেষ করে কম রেজাল্টের সুযোগ নিয়ে একটু বলবেন। আমি আগেই বলছি চাকরির ক্ষেত্রে রেজাল্ট ডাজন্ট ম্যাটার। রেজাল্ট নিয়ে টেনশনের কিছু নাই, রেজাল্ট যা আছে তাই নিয়েই আগায় যেতে হবে। আমার সবার সবার ক্ষেত্রে একই কথা থাকবে। আমার সাথে বেশ কিছু মানুষের কথা হয়, যেমন মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরপরে হচ্ছে ইউনিভার্সিটি তো আছে, সাথে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই ধরনের বেশ কয়েক ইউনিভার্সিটির বেশ কিছু স্টুডেন্ট আমাকে মাঝে মাঝে নক করে, কিন্তু ওই যে যেটা যে সবাই আসলে অনেক হতাশ যে আমি আসলে কি করব, এরপরে কি হবে। বিশেষ করে যারা একদম মানে নতুন ইউনিভার্সিটি থেকে আসতেছে আর কি, এরা অনেক বেশি হতাশ। তা আমরাও অনেকেই হতাশ ছিলাম, কিন্তু আসলে হতাশ হওয়ার কোনো কিছু নাই। সবাই, আমার মনে হয় চাকরি নিয়ে কারো টেনশন করার কোনো কিছু নাই। আচ্ছা ভাইয়া, আমাদের অর্গানাইজেশন আপনার কেমন লেগেছে আপনার কাছে? জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল কমিউনিটি অফ জিওগ্রাফি এন্ড বাংলাদেশ। এনভায়রনমেন্ট। আচ্ছা, কি যেন কোয়েশ্চেন করছিল, ভুলে গেলাম। স্কলারশিপ নিয়ে নাকি? জি, আচ্ছা, আমি স্কলারশিপ। আমি যেটা বলি যে, আচ্ছা তোমার এই প্রশ্নে আসি, না হলে হয়তো ভুলে যাবো। জিওগ্রাফি আসলে আমি একটা চাচ্ছিলাম যে এরকম কোনো প্ল্যাটফর্ম যদি হতো। আমাদের কিন্তু আসলে এরকম বড় কোনো প্ল্যাটফর্ম নাই যে সবার জন্য একটা কমন একটা প্ল্যাটফর্ম, যে এনভায়রনমেন্টাল সায়েন্স বা জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টে যারা আমরা গ্রাজুয়েট হয়েছি বা ডিজাস্টার ম্যানেজমেন্টে গ্রাজুয়েশন করছি, আমার মনে হয় এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টকেও অ্যাড করা উচিত। কারণ ওরাও আমাদের সাথে, ওদেরও বেশ কিছু রিলেটেড জব আছে বা আদার্স অপরচুনিটি আছে। প্ল্যাটফর্ম আসলে দরকার ছিল। আহ, আমাদেরকে এগিয়ে যেতে হলে এই যে আমাকে যেমন ইসের বিশেষ করে বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওদের মনে হয় একটা ব্যাচ এবছর বের হয়ে যাবে, এখনো বের হইতে পারে নাই। আহ, কিছুদিন আগে এখানে রাঙামাটিতে আসছিল, বেড়াইছে আর কি, ট্যুরে আসছিল। আমার সাথে কয়েকজনের সাথে কথা হয়েছে, আগে থেকে বেশ কয়েকজন আমাকে নক দিছে। তা সবাই যেটা বললাম যে ওরা আসলে জানে না যে এরপরে কি করব। এই জিনিস জানাইতে হবে। আমরা যারা মোটামুটি, আমি বলবো না যে আমি খুব বড় বড় পজিশনে আছি, আমি হয়তো বা মিড লেভেলে আছি। আহ, এই অবস্থায় থেকে আমি সবাইকে বলবো যে সবাইকে তার মতো করে প্রিপারেশন নিতে হবে। নিলে সাকসেস মাস্ট বিকাম, আমার মনে হয় সাকসেস অবশ্যই আসবে। সো আমাদের যেমন অনেক অনেক ডিপার্টমেন্ট আছে কিন্তু বাংলাদেশে, যে তাদের কোনো মূল্য নাই। আমার আমার ইউনিভার্সিটিতে আমি যেমন দেখছি যে কিছু কিছু ডিপার্টমেন্ট ছিল যারা নিজেদেরকে অনেক হাইলাইটস। আর আমরা আমরা এনভায়রনমেন্টাল সায়েন্স, আমার বলতে কোনো দ্বিধা নাই যে আমাদেরকে অবশ্য একটু লোয়ার গ্রেডের বা লোয়ার হিসেবে অনেকেই বিবেচনা করতো, কিন্তু আল্লাহর রহমতে এনভায়রনমেন্টাল সায়েন্স একটা টপ একটা ডিপার্টমেন্ট, এবং বাংলাদেশে মানে চাকরির বাজারে এনভায়রনমেন্টাল সায়েন্স অনেক টপ র্যাঙ্কে। অত ইউনিভার্সিটিতে যাই থাক না কেন, চাকরির বাজার যদি স্কলারশিপের দিকে তাকাও, স্কলারশিপ তুমি ইউরোপ আমেরিকা সহ, অস্ট্রেলিয়া সহ, সুইডেন সহ যত দেশ আছে যেখানে যাও না কেন, সেখানেই এনভায়রনমেন্টাল সায়েন্সের স্কলারশিপ আছে। সো স্কলারশিপের দিকেও যেতে চাও, এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করো, অবশ্যই খুব ইজিলি এটা সম্ভব। আচ্ছা ভাইয়া, আরেকদম সেম কোশ্চিন করছে যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হিসেবে কিভাবে প্রস্তুতি শুরু করতে পারে? ফার্স্ট ইয়ারে আমার কথা থাকবে হচ্ছে, ফার্স্ট ইয়ারে ঘুরে বেড়াও, কোনো সমস্যা নাই। তবে পড়াশোনাটা একটু করো, ওরা যাতে রেজাল্টটা মোটামুটি হয়। কারণ যেটা হয় আর কি, ফার্স্ট ইয়ারে যদি রেজাল্টটা খারাপ হয়ে যায়, এরপর দেখা যায় যে গ্রাজুয়ালি রেজাল্টটা খারাপ হতেই থাকে। মানে সবার ভিতরে ওই টেন্ডেন্সিটা চলে আসে যে তুমি মনে হয় এরকমই স্টুডেন্ট, এবং তোমার মনে হয় মানে যেটা বাস্তবতা আর কি। হয়তো অনেকেই অনেক স্যারও মন খারাপ করতে পারে, কিন্তু আমার এটা বলতে দ্বিধা নাই যে আহ, বিষয়টা কিন্তু এরকমই, যে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফার্স্ট ইয়ারে যেমন রেজাল্ট হয়, দেখা যাচ্ছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যে মানে সেম টাইপের একটা রেজাল্ট চলে আসে। এটা চরম বাস্তবতা। আর একজন ছিল মনে হয় রেজাল্টের কথা, যে ইউএন এর অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে রেজাল্ট নিয়ে ফ্যাক্টর আছে কিনা। তা আমার মনে হয় না রেজাল্ট নিয়ে কোনো কিছু আছে। এখানে অনেক লোয়ার রেজাল্ট নিয়ে অনেক হায়ার পজিশনে আছে, কোনো সমস্যা নাই। শুধু আমার একটু সুন্দরভাবে প্রিপেয়ার্ড হতে হবে, আমাকে সেভাবে তৈরি করতে হবে। তা আমার মনে হয় এরকম ভাবে তৈরি করলে কারো কারো পক্ষে কোনো কিছুই অসম্ভব না। কোনো জায়গায় যাওয়া, আমাদের এখন হিউজ জব রয়েছে। ইভেন প্রতিটা গভর্নমেন্টের যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, প্রতিটা পাওয়ার প্ল্যান্টে এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট এবং অনেক হাই স্যালারি, এবং যেটা মানে
ফার্স্ট ক্লাস অফিসার যারা আছে গভর্নমেন্টের তাদের থেকে অনেক বেশি হাই স্যালারি দিয়ে তাদেরকে রাখা হয়। যদিও ইয়াটা কম আর কি, দেখা যাচ্ছে পোস্টটা কম, একটা দুইটা পোস্ট থাকে প্রতিটা পাওয়ার প্ল্যান্টে। তারপরেও আমার মনে হয় খারাপ না, যদি আমি অন্তত ফাইট দিতে পারবো সবার সাথে, এরকম চিন্তা ভাবনা থেকেই আমাকে এগিয়ে যেতে হবে। ভাইয়া লো সিজিপিএ লো নিয়ে সিজিপিএ কিভাবে? জন্য আমাকে অবশ্যই জিআরই ভালো করতে হবে, আইএলটিএস ভালো করতে হবে, এটা হচ্ছে আমার কথা। যদি আমার মানে সিজিপিএ লো হয়ে যায় তাহলে স্যালারি কেমন, ইন্ডাস্ট্রিতে ফ্রেশারদের স্যালারি কেমন? ফ্রেশারদের স্যালারি এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, 15 থেকে 20 হাজার টাকার ভিতরে আসবে। যদি কম দিতে চাই আমার মনে হয় তার অবশ্যই মানে চাকরিটা অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত। আমার আমার এমন হয়েছে যে আমার জুনিয়রদের অনেকে 6 মাসে 2-3টা চাকরি চেঞ্জ করে ফেলছে, এবং ওই 12,000 15,000 থেকে 30-40 হাজার পর্যন্ত চলে গেছে। তো কোনো সমস্যা না, 6 মাস 1 বছরের একটা এক্সপিরিয়েন্স হলে। আবার অনেকে কিন্তু জব সুইচ করতে ভয় পায়, যে আমি আসলে এখনই জবটা সুইচ করলে কেমন হয়ে যাবে, মাত্র 6 মাস 1 বছর। আবার আরেকটা জিনিস আছে আমাদের ভিতরে, যে আমি একটা অর্গানাইজেশনে জব করি, এখন জব করতে গেলে আমি ওই অর্গানাইজেশনের প্রতি অনেকটা মানে বেশি ইয়াতে আন্তরিকতা দেখাই ফেলি, মনে হয় যেন আমার ফ্যামিলি হয়ে গেছে। এই জিনিসটা মনে হবে না, এই কোনো অর্গানাইজেশন কিন্তু আমার ফ্যামিলির কেউ না। ওরা আমি এফোর্ট দিই বলেই ওরা আমার সেই এফোর্টের হয়তো 10 ভাগের 1 ভাগ আমাকে প্রোভাইড করে। আমার দিয়ে হ্যাঁ, যদি ওদের কোনো লাভ না হতো তাহলে কখনোই কিন্তু ওরা আমাকে এখানে রাখতো না। এই জিনিস সেটা তো অবশ্যই। অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। মানে আমার একটা ফ্রেন্ড আছে, যে আমি ওকে একবার বললাম যে দোস্ত অমুক জায়গায় এরকম একটা সুযোগ আছে, তুই কি, ওর সেই সেই কনসালটেন্সি ফার্মে ওর 2 বছর হয়ে গেছে। আমার বলতেছে, দোস্ত স্যার কি মনে করবে যদি চলে যায়? স্যার কি মনে করবে এটা ভাবলে তো আমার ক্যারিয়ার কিন্তু উঠবে না, ঠিক আছে? আর ভাই ইএনডিপির জব নিয়ে কিছু বলেন, সুযোগ অবশ্যই সুযোগ আছে, অনেক সুযোগ আছে। আমি বলবো প্রচুর পরিমাণে, শুধু আমাদেরকে একটু মানে আউটস্ট্যান্ডিং হইতে হবে, আমাদেরকে সেভাবে প্রিপারেশন নিতে হবে। আমি যে কথাগুলো বললাম আমার মনে হয় এগুলা যদি মেনে চলা যায়, এগুলা যদি চিন্তা করে আমার যদি সামনে আগানো যায়, অবভিয়াসলি আমরা আসলে সবাই ভালো করব। আমার মনে হয় 100 আমাদের আমাদের সাথে গ্রাজুয়েশন করে কেউ আসলে বসে না, এবং আমার মনে হয় অনেকেই ভালো পজিশনে আছে, অনেকেই আমার থেকে অনেকেই অনেক ভালো পজিশনে আছে। সো এটা নিয়ে আপসাইড হওয়ার কোনো কিছু নাই। আচ্ছা ভাইয়া, রাজু ইন্টারন্যাশনাল রাজু কমেন্ট করছে। আচ্ছা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নিয়ে অনেক কথাবার্তা বললাম, অবশ্যই জব অপরচুনিটি আছে। শুধু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলতে যে ইউএন এর অর্গানাইজেশন এরকম না, এর বাইরেও কিন্তু অনেক অর্গানাইজেশন আছে। ওয়াটার এইড আছে, অ্যাকশন এইড আছে, তারপরে আরো অনেক অর্গানাইজেশন আছে যারা বাংলাদেশে কাজ করছে, এবং এটা খুব ভালোভাবেই সম্ভব আমার মনে হয় জব করাটা। কি হলো? হ্যালো? হ্যালো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, জব হ্যাঁ পাওয়াটা ভাইয়া। পসিবল আমার মনে হয়, এটা খুব বেশি মানে আমি যেমন এই যে অনেকগুলো জব চেঞ্জ করছি, এবং মানে আমার এটা ভালো লাগতো বলতে কি, যে আমি আসলে জানতাম না জবের শুরুতে যে কোথায় আমাদের জব আছে বা কোথায় জব পাবো। ইভেন প্রথম যে ভাইবা দিতে গেছিলাম, সেটাও জানতাম না যে আমি কোন জবের জন্য ভাইবা দিতে যাচ্ছি। ঠিক আছে, এখন আমার মনে হয় তোমরা অনেক কিছুই জানো, অনেক কিছুই জানো, যে আমার আসলে, যে আমি যেমন আমার ফার্স্ট জবটা ছিল এনরাকে, এনভায়রনমেন্টাল রিসোর্স অ্যানালাইসিস সেন্টার, এখন মনে হয় রাজু আছে এখানে। তারপরে এরপরে ইকিউএমএস ছিল। তবে তারা অনেক ভালো ছিল, আমাকে অনেক ভালোভাবে গাইড দিছে এবং আমাকে অনেক সাপোর্ট দিছে। আমি বিশেষ করে এনডাক এবং ইকিউএমএস থেকে যেগুলো শিখছি, অনেক কিছু শিখছি তাদের কাছ থেকে। কারণ স্টার্টিংটা যেখানে থাকে সেখানে অনেক কিছু হাতে কলমে শেখানো লাগে। তো সেখানে আমি অনেক কিছু শিখছি। এরপর তো আমি পদ্মা ব্রিজে চলে যাই এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট হিসেবে। সেখানেও আমি কিছু কিছু শিখছিলাম, যেমন আন্ডার ওয়াটার নয়েজ মনিটরিং। কারণ শেখার কিন্তু আসলে কোনো শেষ নাই, যেখানে যাও না কেন তুমি, যত বড় অবস্থায় থাকো না কেন, তোমার কিছু না কিছু সেখানে নতুন শিখতেই হবে। সো একজন ফ্রেশার কিছু জানবে না, এটাই কিন্তু স্বাভাবিক। আর আমার ভাইবার ক্ষেত্রে একটা কথা বলবো, যে আমাকে কিন্তু অনেক বেশি অ্যাপ্রোচ করা যাবে না যে আমি সবই জানি, এরকম কিছু।
কারণ ভাইভাতে যারা আসে তারা কিন্তু জানে যে তুমি একজন ফ্রেশার এবং তোমার মাথায় কিছু নাই আসলে জবের জন্য। সো তোমাকে সেই ধরনের মানে তুমি যতটুকুই জানো জাস্ট ততটুকু বললেই আমার মনে হয় মানে তোমার কনফিডেন্ট লেভেলটা ওরা জানার চেষ্টা করে মানে প্রাথমিক। তা সেটা যদি ঠিক থাকে আমার মনে হয় জব পেতে কোনো সমস্যা হবে না। ভাইয়া ভাইভাতে দেখা যায় যে ফ্রেশ গ্রাজুয়েট কে বা যে কোনো ক্ষেত্রেই একটা কমন কোশ্চিন যে এক্সপেক্টেড স্যালারি কত। তো হুম হুম। সেইখানে একটা ফ্রেশ গ্রাজুয়েট কিভাবে এই কোশ্চিনটা মেনটেন করবে, এক্সপেক্টেড স্যালারি বা একটা এটা ফ্রেশ একটা গ্রাজুয়েট। অপশন আছে যে অ্যাজ পার ইউর কোম্পানি রুলস আর কি। কারণ প্রতিটা কোম্পানিরই একটা কিন্তু ওই যে ইয়া থাকে যে লিমিট থাকে যে একজন ফ্রেশার যখন যাবে তার 15,000 থেকে 20,000 বা 25 থেকে 30,000। অনেক অর্গানাইজেশনে কিন্তু ওই যে স্টার্টিং স্যালারি 25 থেকে 30 আছে বা আরো বেশি আছে। কিন্তু এটা হচ্ছে অর্গানাইজেশন ওয়াইজ আলাদা আলাদা ভাগ আছে। সো এক এক অর্গানাইজেশনের কিন্তু এক এক রকম স্ট্রাকচার। সেক্ষেত্রে তুমি যেমন আমাদের একটা ফ্রেন্ড ও ফার্স্টে যখন ভাইবা দিতে গেছিল ও এক্সপেক্টেড স্যালারি ছিল হচ্ছে কত মনে হয় 17 কি 18,000 বা 20,000। তাও দেখে যে লাস্ট যখন স্যালারি আসছে তখন স্যালারি আসছে 35,000, ঠিক আছে। সো এরকম হতে পারে যে দেখা যাচ্ছে আমার এক্সপেক্টেড যেটা আছে তার থেকে এখানের স্ট্রাকচারটা অনেক বেশি। তো সাধারণত যেটা থাকে খুব বেশি থাকে না ফ্রেশারদের জন্য। কারণ ফ্রেশার হবে কি দেখি হবে তারা কিছু আগে থেকে তো আন্দাজ করতে পারে না। এবং ভাইবার ক্ষেত্রে আমার মনে হয় ভাইবা দিতে যাওয়া উচিত। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে এনভায়রনমেন্টাল সায়েন্সের আমি ভাইবা দিতে যাচ্ছি, এখানে কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্সের খুব বেশি লোক থাকে না। তারা যে আমার থেকে বেশি জানবে এরকম কিন্তু না। তারা যা বলবে যে আমরা কিন্তু অনেক ভয়ে কাঁপি যে ভাইবা দিতে গেলে। এবার আমি নিজেও যখন একাডেমিক প্রতিটা সেমিস্টারে ভাইবা দিতে যেতাম আমার ভয় লাগতো এবং আমার ভাইবা ভাইবাতে আমি A+ খুব কম পাইছি, মনে হয় একটা দুইটা সেমিস্টারে A+ পাইছি, বাকিগুলোতে ইভেন বিও পাইছি। ঠিক আছে, আমারও অনেক ভয় লাগতো। কিন্তু ওই যে একটা পর্যায়ে এসে আমাকে বেশ মানে স্ট্রং হয়ে গেলাম যে আমি মনে হয় পারবো, ভাইভাতে কোনো সমস্যা হবে না। কারণ ওই জিনিসটা আমার মাথায় থাকতো যে আমি যেখানে যাচ্ছি আমার মতো গ্রাজুয়েশন কম আছে ওইখানে, হয়তো থাকলে একজন হয়তো হায়েস্ট থাকতে পারে, আর কেউ নাই। ভাইবা বোর্ডে তো একজন থাকে না, সাধারণত 4-5 জন থাকে। সো ওই মাথায় থাকতো। লাস্টে আমি এর আগে যে কনফিডেন্স পাওয়ার প্ল্যান্টে ছিলাম, কনফিডেন্স পাওয়ার প্ল্যান্টে ভাইবা দিতে গেছি। আমি তো আমি এনভায়রনমেন্টের কাজ করছি ঠিকই, কিন্তু হেলথ সেফটিতে কোনো কাজ করি নাই আমি। কিন্তু আমি যে এনভায়রনমেন্টাল সায়েন্সে ছিলাম, এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট হিসেবে ছিলাম, এইচএসসি ডিপার্টমেন্ট একই ডিপার্টমেন্টে ছিলাম। সো আমি কিছু অ্যাক্টিভিটিস আর কি দেখছিলাম ওদের, মানে এখানে অ্যাপ্লাই করছি। তাই অ্যাপ্লাই করে দেখি যে মোটামুটি হয়ে গেছে, এই আর কি। আচ্ছা তাই এই ভাইয়া জিনিসগুলা মানে নিজের প্রতি কনফিডেন্ট থাকতে হবে। প্রান্ত নামে একজন কমেন্ট করছে, কারোর জন্য কিছু সাজেশন আছে কিনা। অবশ্যই সাজেশন থাকবে এটাই যে এই ভ্যাকেশনের ভিতরে আমরা যদি কিছু অনলাইন কোর্স করে নিতে পারি। আমার যে মাইক্রোসফটের কাজগুলা বিশেষ করে যদি আমি কনসালটেন্সি ফার্মে জব করি বা আমি যদি রিপোর্ট রাইটিং এর কাজ করি, কোনো একটা রিসার্চ অর্গানাইজেশনে কাজ করি, সেক্ষেত্রে আমাকে প্রচুর মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতে হবে। এবং মাইক্রোসফট অনেক ধরনের কাজ আছে, সেই কাজগুলো আমার মনে হয় জানা উচিত। অনেক অ্যাভেলেবেল কাজ আছে, ওয়ার্ডের কাজ জানা দরকার, এক্সেলের কাজ জানা দরকার, ভালো করে জানা দরকার। সাথে সাথে যদি জিআইএসটা যদি একটু একটু শিখতে পারি, বেশি বলবো না। আমি ফ্রেশারদের জন্য খুব বেশি বলবো না যে আমাকে এই করতেই হবে। যেমন আমি একজনকে বললাম যে ফার্স্ট ইয়ারে থাকছি যে দাদা আমার যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে কতক্ষণ পড়া লাগবে ক্যাম্পাসে। আমাকে বলতো প্রথম থেকে রাত 2টা 3টা পর্যন্ত পড়া লাগবে। আমি তো আমি তো শুনে নিজেই অবাক যে কেমনে প্রতিদিন 2টা 3টা করে কেমনে পড়ে। আমি ফ্রেশারদের জন্য বলবো না যে তোমাকে সবকিছুই জানা লাগবে, আমি বলবো তুমি যে জিনিসটা ক্যাম্পাসে পড়েছো সেই জিনিসটাই তুমি অ্যাপ্লাই করো আর কি। সেই জিনিসটা আরেকটু ভালোভাবে জানার চেষ্টা করো, একটু ডিটেল জানার চেষ্টা করো, আর কিছু না। ভাইয়া আরেকটা কমেন্ট আছে, ভূগোল ও পরিবেশে চান্স পাওয়ার আহ, পর আমি তো সাবজেক্ট। আমি আমি তো এই যে হতাশ নিয়ে এতক্ষণ ধরে বলতেছি যে হতাশার আসলে কোনো কিছুই নাই, অনেক অপরচুনিটি আছে। ইভেন সেই অপরচুনিটিটা আমাদের পাওয়া দরকার, জাস্ট আমরা অনেকেই জানি না, যে কারণে আমরা হতাশ হয়ে যাই। আসলে আস্তে আস্তে আমি দেখি আমি মাঝে মাঝে কিছু লেখার চেষ্টা করব গ্রুপে,
যেহেতু সবার সাথে আমি add দিলাম, মাঝে মাঝে যদি আমি লিখতে পারি আমার মনে হয় সবারই একটু উপকার হবে। জি, আহ, আমাদেরও অনেক ভালো লাগবে ভাইয়া যদি হ্যাঁ আপনি হ্যাঁ, আমাদের সাথে থাকেন। কারণ আসলে যে আমি নিজেও তো হতাশ ছিলাম, কিন্তু হতাশাটা আমার এত কাজ করতো না, যে আমি এটা চিন্তা করতাম যে একটা কিছু হবে, যেহেতু পড়াশোনা করছি একটা কিছু হবে। সো আমি শুধু যে আমি এনভায়রনমেন্ট থেকে শুরু করছি, চাকরি বাকরি এরকম না। আমি এর আগেও আমি নিউজে কাজ করছি, অনলাইন নিউজে কাজ করছি, বাসায় বসে কাজ করছি। সেখানে আরো অনেক কম স্যালারি ছিল, তারপরেও কাজ করছি। সো মনে হয় কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা দরকার না, চাকরি নিয়ে কোনো চিন্তা করা দরকার না। আমার শুধু একটু ভালো করে প্রিপারেশন দরকার। আমি যদি একটু ভালো করে প্রিপারেশন নিতে পারি, সব বিষয়গুলো নিয়ে টুকটাক কাজ দিতে পারি, আমি যদি ইআইএ নিয়ে জানতে পারি, আমি যদি জিআইএস নিয়ে কিছু জানতে পারি, এই আর কি। আমি যদি সোশ্যালটা ঠিক আমরা জানবো না, কারণ ওটা সোশ্যালের পার্ট, ওটা সোশ্যাল সায়েন্স এখানে আসবে না। জিওগ্রাফিও তাই, জিওগ্রাফিও অনেক সুযোগ আছে, জিওগ্রাফিও কিছু করতে পারে। স্পর্শতে কেমন সুযোগ আছে, তাই তো? জি, স্পর্শতে আছে, সুযোগ আছে, কিন্তু আমি বলবো না যে খুব বেশি সুযোগ আছে। অল্প কিছু সুযোগ আছে মাঝে মাঝে, কিন্তু অত অ্যাভেলেবেল। কারণ আমরা আসলে এখন অনেক গ্রাজুয়েট কিন্তু বেরোচ্ছি প্রতি বছর, প্রায় মনে হয় 300, 300-রও বেশি গ্রাজুয়েট। 300, 400, আমার মনে হয় আরো বেশি। কারণ বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওদের মনে হয় এক এক ব্যাচে আছে 200, 200 সিট আর কি, মনে হয় 180 জন, 170 জন এরকম। সো যে সুযোগটা এটা অনেক কম। ইভেন যে জিওগ্রাফির জন্য আরেকটা ওই যে পেট্রোলিয়াম কর্পোরেশনের কিছু জব টব আছে, এগুলাও একটু লিমিটেড আর কি। তারপরেও চেষ্টা করলে সম্ভব, অসম্ভব কিছু না। ভাইয়া অনেকের এরকম ধারণা থাকে যে কিছু ইউনিভার্সিটি আছে একেবারে নতুন, যাদের একটা ব্যাচও এখনো বের হয়নি জিওগ্রাফি বা এনভায়রনমেন্টাল সায়েন্সের। তো সেক্ষেত্রে আবার কিছু আছে যেমন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এদের অনেক পুরনো ডিপার্টমেন্ট, অনেক ব্যাচ, হুম। অনেক অ্যালামনাই। তো সেক্ষেত্রে কি ইউনিভার্সিটিটা কি কোনো ভ্যারি করে কিনা, বা চাকরির ক্ষেত্রে ইউনিভার্সিটিকে প্রিফার করা হয় কিনা? ইউনিভার্সিটির ক্ষেত্রে যে সুবিধাটা হয় দেখা যাচ্ছে, আহ, আমি ইউনিভার্সিটিতে একেবারে নতুন বের হয়েছি, তবে ডাকতেছে না। বিডি জবসে আমাকে ডাকতেছে না, কিন্তু কি হচ্ছে, আর এক খুলনা ইউনিভার্সিটি বা যারা রিনাউন্ড ইউনিভার্সিটি হয়ে গেছে, ডিপার্টমেন্ট হয়ে গেছে অনেক আগে থেকে, তাদেরকে কেন ডাকতেছে, ডাকতেছে হচ্ছে ওদের বড় ভাই আছে কোম্পানিতে জব করে। তখন কি করছে, সিভিটা সরাসরি তাদের হাতে পৌঁছাচ্ছে, এতটুকু। আমি যদি ওই যে ভাইবা বোর্ডে পৌঁছাইতে পারি, ভাইবা বোর্ডে আমার মনে হয় না খুব বেশি 19-20 হয়, হয়তো 19-20 হতে পারে যদি আমার ক্যাম্পাসের বড় ভাই থাকে, তখন হয়তো বা আমি আমার দিকে একটু সফট কর্নার থাকতে পারে, কিন্তু খুব বেশি। আমি যদি ভাইবাটাই হচ্ছে আসল, আমি যদি ভাইবা পর্যন্ত পৌঁছাতে পারি, আমি যদি নিজেকে আমি ভাইবা করতে পারি, অবশ্যই ভাইবাতে ওই সে যত রিনাউন্ড একটা ইউনিভার্সিটি থেকে আসুক না কেন, আমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে যদি দেখে যে আমি এখানে পারফেক্ট। আমাদের জন্য যেটা অসুবিধা সেটা হচ্ছে, মানে যারা নতুন ইউনিভার্সিটি আর কি, তাদের জন্য একটাই অসুবিধা, সেটা হচ্ছে আমার ভাইবা পর্যন্ত পৌঁছানোটা সমস্যা। এর জন্য যেটা বললাম যে আমাকে আমার বিডি জবস এর অ্যাকাউন্টটা, বা আমি যেখানে অ্যাপ্লাই করি না কেন, দেখা যায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা কোম্পানিগুলো যারা আছে, তাদের নিজস্ব সাইটে সিভি ড্রপ করার অপশন রাখে। সেই সাইটগুলো আমাকে রেগুলার ভিজিট করতে হবে, আর রেগুলার আমার সিভিটা আপডেট করতে হবে। ব্যাকডেটেড সিভি আমি কাউকে বলবো না, কেউ কোথাও যেন অ্যাপ্লাই করে, কারণ বিডি জবসে জাস্ট ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে যায়, তাই না? অনেকেই করে কি, বিডি জবসে মানে অ্যাপ্লাই করে দেয়, ক্লিক করলে দেখা যাচ্ছে একটা এনভায়রনমেন্টাল সায়েন্সের পোস্টে আসছে, কেমিক্যালের লোকজন অ্যাপ্লাই করছে, এরপরে আইপির লোকজন অ্যাপ্লাই করছে, বা আদার্স অনেক অনেক ডিপার্টমেন্টের লোকজন অ্যাপ্লাই করছে। এটা শুধুমাত্র হয় এই কারণে যে আমি আসলে জানতেছি না আমি কই অ্যাপ্লাই করতেছি। এটা আমাকে জানতে হবে অবশ্যই। জানলে ওই ফাইট দেওয়াটা কোনো বিষয় না, সে যত বড় ইউনিভার্সিটি থেকেই আসুক না কেন। শুধু আমাকে ভাইভাতে ডাকলেই ব্যাস, তারপর ওকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, কষ্ট করে আমাদের আহ, প্রশ্ন। আহ, তোমাদের সবাইকেও অনেক ধন্যবাদ যে আমাকে আজকে ডাকছো, কারণ আমি আসলে আমার মেসেজগুলো
সবার কাছে পৌঁছে দিতে চাই। আমি আশা করি হয়তো অনেক কিছু গ্যাপ রয়ে গেছে, যেগুলো আমি আস্তে আস্তে হয়তো মাঝে মধ্যে যদি কিছু দুই একটা পোস্ট দেই, সবাই জানতে পারবে যে, কিভাবে জি কি করলে কি হয়। কারণ আমরা যারা জেনারেলি নতুন ইউনিভার্সিটি থেকে বের হয়েছি, তাদের ক্ষেত্রে অনেক অনেক মানে বিপত্তি আর কি আসে। কারণ আমরা আমাদের সঠিক গাইডলাইন আমাদের নাই, আমাদের গাইড দেওয়ার মতো কেউ নাই। আমাদের টিচাররা নতুন, আমাদের যারা মানে আমাদের তো বড় ভাই নাই, সবাই নতুন। সবাই নতুন যখন, তখন মানে সমস্যা হওয়াটা স্বাভাবিক। কারণ দেখা যাচ্ছে আমার যে টিচার আছেন, উনি হয়তো বা বাইরে থেকে পোস্ট ডক্টরেট বা পিএইচডি করে দেশে আসছেন, এসে জয়েন করছেন, কিন্তু আসলে ওনার পক্ষে কিন্তু ওই যে জানাটা অতটা সহজ না, যে কোথায় কোথায় জব আছে, কিভাবে কি করলে কি হবে, মানে একটু ডিফিকাল্ট হয়ে যায়। যাই হোক, আমার মনে হয় আমরা একটা ভালো সেশন পার করছি। আমরা সামনের দিকে আগায় যাব। এবং আমি আবারও বলবো, লকডাউনের ভিতরে কারো বের হওয়ার দরকার নাই, সবাই যথাসম্ভব বাসায় থাকবে। আর হচ্ছে যার যার মতো করে একটু একটু প্রিপারেশন নেবে। সাকসেস মাস্ট কাম। আমি সবসময় একটা কথা বলি যে সাকসেস অবশ্যই আসবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, পরবর্তীতে আমরা আবারও সেশনে আপনাকে পাবো আশা করছি। আহ, আশা করি যারা আমাদের সাথে ছিল সবাই অনেক এনজয় করছে। সবাইকে অনেক ধন্যবাদ। সবার জন্য শুভকামনা থাকলো, এই আর কি। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে সেশনে যুক্ত হওয়ার জন্য। লকডাউনের মধ্যে সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন।